কিসের বিয়ে? মানি না আমি এই বিয়ে। আমি আমার মার জায়গায় কাউকে কোনোদিন আসতে দেব না গিয়ে। বলেই বাঁধন উন্মত্তের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকল। কাঁচ ভাঙার তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ দেখে আজ তাকে থামানোর সাহস কারও নেই। অদূরেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূ বেশে এক নারী, নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়নার জৌলুস, যাকে কিছুক্ষণ আগেই আহসান রহমান বিয়ে করে ঘরে তুলেছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠোর ভেতর খামচে ধরে দাঁড়িয়ে আছে 4 বছরের এক ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটির বাদামি চোখ জোড়া এখন প্রচণ্ড আতঙ্কে সিথিয়ে আছে। বাঁধনের দাদা হাজী রহমান এবার কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলেন। দাদু ভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা আনছে গি। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। মানি না আমি ওই মহিলাকে আমার মা হিসেবে। উনি একটা ডাইনি, আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিধল রজনীর কলিজায়। তার কাজল কালো চোখ থেকে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগল। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগল। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখে এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী আমার স্ত্রী, অর্থাৎ তোর মা। তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রুভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকাল। মা, আমি কি কখনো তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসনটা অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে? মা মারা যাওয়ার 2 মাস পার হতে না হতেই নতুন কাউকে ঘরে নিয়ে আসলে। একবারও কি তোমার নিজের কাছে লজ্জা করল না বাবা? আহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে এক জোরালো থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকু কি ভুলে গেছিস? বাঁধনের জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়েও বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবনই বেয়াদব আর খারাপ হয়ে থাকব। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোকে ঠিকই বলে সৎ মা ঘরে আসার সাথে সাথেই বাবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। তার প্রমাণ তো আজ হাতে হাতেই দিলে। নতুন বউ আসতে না আসতেই নিজের ছেলের গায়ে হাতও তুল ফেললে গু। হাজী রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বললেন, দাদু ভাই তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকে ও একদম মায়ের মতো আগলে রাখবে, পরম মমতায় তোকে আদর করবে গি। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখের নোনা জল মুছে দিয়ে শান্ত স্বরে বললেন, তোর বাবা যা করেছে তা তোর মঙ্গলের জন্যই করেছে। তোর বয়স তো মাত্র 16 বছর, এই বয়সে মায়ের অভাব যে কতটা তা আমরা বুঝি। রজনী মেয়েটা সত্যিই খুব স্বচ্ছ মনের, দেখবি ও তোকে নিজের সন্তানের মতো আদর করবে, স্নেহে ভরিয়ে রাখবে গি। বাঁধন উন্মাদের মতো আতিক রহমানের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। সে আর্তনাদ করে বলল, আমি কোনোদিন এই মহিলাকে আমার মা হিসেবে মানব না। উনি একজন জঘন্য মেয়েমানুষ যে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবেন, আর সেই সাথে ওই বাবা নামক মানুষটাও। ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার গু। বলেই বাঁধন হিতাহিত গান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা উপরের রুমে চলে গেল। মুহূর্তেই ঠাস করে দরজা বন্ধ করার প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছরের ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা ওই ছেলেটা এমন করল কেন? আর আঙ্কেলটা মারল কেন ওই ছেলেকে? রজনী অঝোরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরো রূপাকে বুকের সাথে মিশিয়ে জাপটে ধরল। হাজী রহমান এবার তার মেজ বোমা শিলা রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বড় বোমাকে ভেতরে নিয়ে যাও। এখন পরিচয় করিয়ে দেই এই গল্পের কুশীলবদের সাথে। এতক্ষণ যে ছেলেটি তীব্র অভিমানে সবকিছু ভাঙচুর করছিল, তার নাম জাওয়াদ অধীর বাঁধন। বয়স তার মাত্র 16 বছর। এই অল্প বয়সেই সে তার প্রাণের চেয়েও প্রিয় মাকে হারিয়েছে। তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে এনেছেন, কিন্তু বাঁধন এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না।
সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখাও তার কাছে অসহনীয়। অন্যদিকে রজনী এক অতি সাধারণ ও দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিল ভীষণ উশৃঙ্খল আর মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুর্বস্থা দেখে রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান এবং আইনিভাবে বিচ্ছেদ করান। রজনীর কোল আলো করে আছে তার 4 বছরের ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথেই তাকে এই নতুন সংসারে নিয়ে এসেছে। এই ছোট্ট মেয়েটিকে ঘিরেই এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির বড় কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ তাকে বাঘের মতো ভয় পেলেও বাঁধনের কাছে তিনি একদমই অন্যরকম। বাঁধন তাকে বিন্দুমাত্র ভয় পায় না, বরং হাজী রহমানই বাঁধনের সামনে এলে যেন ভিজে বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী আর নীতিবান হিসেবে পরিচিত এই মানুষটি বাঁধনের প্রতিটি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান এবং তার স্ত্রী শিলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছরের ছেলে আকাশ আর 6 বছরের ছোট্ট মেয়ে শান্তা। একান্নবর্তী এই পরিবারে নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কিভাবে প্রশমিত হবে তা সময় বলে দেবে। বিকেলের সোনাঝরা আলোয় রূপা আপন মনে পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটি চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট্ট ছোট্ট পা ফেলে সে বিস্ময়ে চারপাশ দেখছে। পরনে তার একটি ছোট টপস, যা হাঁটার ছন্দে দুলছে আর তাকে দেখতে ঠিক যেন এক জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরের প্রশস্ত বারান্দার সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার দুচোখে এখনও মেঘ জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ঝপঝপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হচ্ছে। তার কিশোর মনে কেবল একটিই জেদ, তার মায়ের পবিত্র স্থান সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দেবে না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গে থাকবে, এই চিন্তাটা তাকে বিষের মতো বিঁধছে। মনে মনে সে শপথ নিয়েছে, যেভাবেই হোক ওই মহিলাকে সে এই বাড়ি থেকে তাড়াবেই। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এল। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়াল। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হল। এইটা তো সেই ছেলেটা যে সকালে সবকিছু ভাঙচুর করল। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে গেল। তার বাম হাতে থাকা অন্য একটি চকলেট বাঁধনের চোখের সামনে তুলে ধরল। মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো হয়ে যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকাল। এই মেয়েটাকেই সে সকালে ওই খারাপ মহিলার শাড়ির আঁচল ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠিটা দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকল, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না, সে পুনরায় প্রশ্ন করল, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়। কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুল। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে অত্যন্ত রুক্ষ স্বরে বলল, কে তুই? আর ওই খারাপ মহিলাটা কে হয় তোর? রূপা বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছ? বাঁধন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, সকালে যার শাড়ির আঁচল ধরে লেপটেছিলি উ। রূপা এবার ছোট্ট ছোট্ট হাতে জেদ দেখিয়ে তেজস্বী কণ্ঠে বলল, খবরদার, আমার মাকে একদম খারাপ বলবে না। আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা গিয়ে। মুহূর্তেই বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু সে রূপা একই ধৃষ্টতা দেখাল। তার মৃত মাকে সে পচা বলল? কত বড় সাহস এই পুচকে মেয়ের! মুহূর্তে বাঁধন রাগে রূপাকে সজোরে এক ধাক্কা মারল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের উপর আছড়ে পড়ল এবং কপালে প্রচণ্ড চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। আহ! ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে ওদিকেই আসছিলেন। তিনি দূর থেকেই দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রূপাকে দুহাতে আগলে ধরলেন। রূপা এবার ডুকরে কেঁদে দিল। আহসান রূপার কপালে আর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বললেন, খুব বেশি লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে শুধু হ্যাঁসূচক মাথা নেড়ে কাঁদতে থাকল। আহসান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচণ্ড আক্রোশে আর রাগে গর্জে উঠলেন, বাঁধন,
এইটা কি রকম জানোয়ারের মতো আচরণ, ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলল। এই মেয়ে আমার মাকে কোনো সাহসে পচা বলে? রূপা তখনও হেঁচকি তুলতে তুলতে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল। ও আমার মাকে খারাপ মহিলা বলেছে, তাই আমিও ওর মাকে পচা মা বলেছি। আহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন। বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট মানুষ। না বুঝে একটা কথা বলে ফেলেছে, তাই বলে তুই এইভাবে ওকে ধাক্কা মারবি? বাঁধন তাচ্ছিলের হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাহ বাহ আহসান রহমান, কি চমৎকার রূপ আপনার! সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুললেন, আর এখন একটা রাস্তার বাইরের মেয়ের জন্য আমাকে বকছেন? আহসান রহমান এবার নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন। বাঁধন, মুখ সামলে কথা বল। ও কোনো বাইরের মেয়ে না, ও এখন থেকে আমার মেয়ে আর তোর ছোট বোন হয় গি। বাঁধন যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল। কে বোন? কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেয়নি। তাই আপনি যাকে তাকে আমার সামনে মা বলবেন না, আর না কোনো বাইরের মেয়েকে আমার বোন বলে পরিচয় দেবেন না। আমার ভীষণ রাগ লাগে এসব শুনলে গু। বলেই বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। গজগজ করতে করতে সে বাগানের দিকে চলে গেল। আহসান রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলেটা তার উপর ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার যে আর কিছুই করার ছিল না। আহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতায় বললেন। কাঁদে না সোনা। ও তোমার বড় ভাই হয়। ওর একটু রাগ বেশি। রাগের মাথায় অমন করে ফেলেছে। এখন লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাও। তুমি যদি এখন কান্না থামাও তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দেবগু। চকলেটের কথা শুনেই রূপার কান্নার বেগ মুহূর্তেই কমে এল। সে ছলছল চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ স্বরে প্রশ্ন করল। সত্যি বলছেন আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দিবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে দিয়ে বললেন। হ্যাঁ সোনা দেব। আর শোনো আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা বলে ডাকবে। মনে থাকবে তো? রূপা কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবুক গলায় বলল। কিন্তু আমার তো বাবা আছে। আর মা শিখিয়েছে বাবার বয়সী যারা লোক আছে তারা সবাই আঙ্কেল হয়। তাহলে আপনিও তো আমার আঙ্কেল গু। আহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন। তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল আর আমি তোমার আসল বাবা গু। রূপা অবাক হয়ে তার ডাগর ডাগর চোখ মেলে শুধাল। বাবা কি পাল্টানো যায়? আহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বললেন। হ্যাঁ মা, যাই উ। রূপা এবার একটু ভেবে নিয়ে মাথা নেড়ে সায় দিল। আচ্ছা ঠিক আছে। আমার ওই বাবা তো আমায় আদর করে না, আর আপনি অনেক আদর করেন। তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গালে একটা চুমু দেন গু। আহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদারে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মুহূর্তেই রূপার নরম গালে সজোরে একটি চুমু খেয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে। তার হাতের লাঠিটা মুঠোর ভেতর আরও শক্ত হয়ে এল। সে কিছুতেই এসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে দিয়েই ক্ষান্ত হননি তার বাবা, এখন ওই বাইরের মেয়েটাকেও নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছেন। অথচ সে যে এত রাগ করে আছে তার বাবা একবারের জন্যও তাকে মানানোর বা তার কাছে আসার চেষ্টা করলেন না। বাঁধনের মনে বিষাক্ত এক সংশয় দানা বাঁধল। তবে কি সত্যিই তার বাবা নতুন মানুষের দেখা পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমেষে ভুলে গেলেন? কেটে গেছে বেশ কিছু দিন, কিন্তু এই কয়দিনে কোনো কিছুই স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরও অস্বাভাবিক হয়ে উঠেছে। বাঁধন একদমই রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকেও দুচোখে দেখতে পারে না। দেখলেই মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না, সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাঁধন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারো সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে।
সে যেন এক অদৃশ্য শহর তৈরি করে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলেই রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল আর তার পিছু পিছু রূপাও ছাদে এল। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত হল। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়াল ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগল আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশ দিয়ে চক্কর খেতে শুরু করল। বাঁধন রাগে ফেটে পড়ে বলল, কি হচ্ছে কি এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, এই পুচকি আমাকে ধরবে বলছে তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে কি। রূপা জেদ ধরে বলল, তোমাকে আমি আজ ধরেই ছাড়ব দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় ধর দেখি কেমন পারিসকু। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপা জোরে ধাক্কা খেল। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগল। মুহূর্তেই রূপা যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়ল আর চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুই এইটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিস্পৃহভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মারছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে। আকাশ ক্ষোভ নিয়ে বলল, ও তোর ছোট বোন হয় বাঁধন। বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঁচিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথেও আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলেই আমার পিত্তি জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনকেই বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে গু। তোমাকে আবার বাঁধন মেরেছে? আহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁসূচক মাথা নাড়ল। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে যাতে ব্যথাটা একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচ্চু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে গি। আহসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছন ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে গটগট করে নামছে বাঁধন। তার দুচোখে এখনও অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট্ট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না গি। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখছ ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ওই। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত রেগে আছে ও। আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসো তো তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে গি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়াল। তার উদ্দেশ্য হল বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে ওগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখল ঘরে কেউ নেই, পুরো ঘরটাই ফাঁকা। মুহূর্তেই সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এল। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখেই তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কনুইয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল।
নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হল আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকল। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে যেই কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছেই তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশ ভেঙে গেছে আর মাঝখানের কাচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল আর দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাচের উপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাখা শব্দ বেরিয়ে এল, মা ই। মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপার সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভেতর তখন অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল, এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদে পুরো বাড়ি প্রকম্পিত করে তুল রূপা। আহহ মাহ! আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল, চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল চিরে ফিঙ্কি দিয়ে তাজা রক্ত বের হতে লাগল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বের হচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা, মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে যাচ্ছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ার উদয় হল না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সেই মৃত্যুযন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এল। নিজের কলিজার টুকরো মেয়ের শরীর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ! সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা ও মা, একবার চোখ খোল। রজনীর সেই বুকফাটা আর্তনাদে বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এল। আহসান রহমান ঘরে ঢুকেই রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণেই তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের উপর। বাঁধনের হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি আর চোখ দুটো রাগে ও উত্তেজনায় টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগল না যে রূপার এই করুণ দশা বাঁধনেরই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিগ্বিদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পেছন থেকে জাপটে ধরে কোনোমতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা! তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালি? আজই তোরে আমি পুলিশের হাতে তুলে দবঘু। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথেই রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। আহসান রহমানের ক্ষোভ তখনও কমেনি, তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এবং নিজের আদরের নাতিকে জেলহাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবেই বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, আজকের রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো। যত টাকা লাগে আমি সব দেব। হাজী রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দিবে, যতই নিজের ছেলে হোক, অন্যায়ের প্রতিবাদে আহসান রহমান পিছপা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেদিনের পরে দিনে সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধনের জেদ আর অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারল না।
বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে দিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর ৭টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগেভাগেই তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময়মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখন রানওয়ে ছাড়ল, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন, হয়তো এই দূরত্বই একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণা সঙ্গী করে বাঁধন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমাল। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহে সে বড় হয়েছে, সেই সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল কেবল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠাল মরুভূমির দেশে। হাতে গুনে গুনে ১৪টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আজ আর নেই, সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শর্তের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটোয় সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমেষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তার ভুবন ভোলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই ঘ্যাঁচ দাঁতটি উকি দেয়। এই একটিমাত্র দাঁত তার সৌন্দর্যে যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গের কোনো অপ্সরা মর্ত্যে নেমে এসেছে। এই ১৪ বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছাটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোরমা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেসেলে ব্যস্ত, আগুনের তাপে ঘামছেন ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামল। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাবমতো দুই পাশে ঝুলে আছে দুটো লম্বা বেনি। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিক সেই আগের মতো, বাচ্চাদের মতোই, হয় দুটো বেনি করবে, নয়তো দুটো ঝুঁটি। সে ড্রয়িং রুমে এসে দেখল আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজী রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালে তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে গিউ। যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ গু। কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এল। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হওয়ায় তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি? পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে গু। রূপার চোখে মুখে বিস্ময়। কে? বাঁধন ভাইয়া? হ্যাঁ গু। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো। ভাইয়াকে তো আমি কখনো দেখিনি। তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। ১৪ বছর আগের সেই জেদি, রাগী বাঁধন কি এখনও আগের মতোই আছে? নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছু শেখে, বোধশক্তি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল ও? শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানেই গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকাল। রূপার সেই মায়াবী চেহারায় এখন এক রাশ বিস্ময়। সে অভিমানী সুরে বলল, আপুমু মজা করছ? শান্তা রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতেই বলল,
আরে না রে, মজা করব কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। রূপা এবার বেশ জোর দিয়েই বলল। ভাইয়া আমার কাল্লা কেন ফাটাবে? এগুলা সব একদম মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে। শান্তা মাথা নেড়ে বলল। আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিসকু। কিছুক্ষণের মধ্যেই তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল, রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার ৩ প্রিয় বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা গটগট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশেই বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপ্পনি কেটে বলল। কিরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট করে উত্তর দিল। এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কেয়ার হজম হল না। সে এক চোখ ছোট করে সন্দিগ্ধ গলায় শুধাল। কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু তো এত চুপচাপ থাকার কথা না গি। রূপা এবার গলার স্বরে কিছুটা ক্ষোভ মিশিয়ে বলেই ফেল। ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছিল উ। কথাটা শোনামাত্রই নাদিয়া, কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটো আরও ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকল। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করল। তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে? রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল। ওই আকাশ ভাল্লুক ভাইয়া বলেছে গি। কেয়া নাক কুচকে সায় দিয়ে বলল। তোর এই আকাশ ভাই না সত্যি একদম ভাল্লুকের মতো। সারাক্ষণ শুধু খাও খাও করে উ। রূপা তখন হাত ঝাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ঝেড়ে ফেল। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল। বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন। শোনো, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে। যাবি নাকি চুরি করতে? চুরির নাম শুনে বৃষ্টির তো আহ্লাদে আটখানা অবস্থা। সে জিবে জল সামলাতে সামলাতে বলল। বলিস কি? চল চল, এখনই যাই। না হলে একটু পরেই ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারব না গ। রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টি চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়াল ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকিঝুঁকি দিয়ে দেখে নীল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুলুস্থুল কাণ্ড। কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ ওড়নার খুঁটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কি এক আদিম আনন্দ আর হাসি পায় তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন ৫-৬টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই পালা পালা বলে দিল এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতেই চারজনেরই পায়ের তলার মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করল। তাদের সামনে ৬ জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ আর ছেলেটার গোঙানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুঠাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি মায়াদয়া বলতে কিছু নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য এক পা বাড়াতে যাবে, অমনি কেয়া তার হাতটা ঝপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল। কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই। এসবের মধ্যে একদম যাস না, এরা এই এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব উ। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল। তাই বলে একটা লোককে এইভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদিয়া এবার বিরক্ত হয়ে বলল। তোর সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো উ। কিন্তু রূপার সেই জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে দিয়ে বলল। না, আমি যাব না। একটা ছেলেকে এইভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কিছুতেই না। বলেই রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়াল। কোমরে হাত দিয়ে বেশ করা গলায় সে সবার উদ্দেশ্যে বলে উঠল। কি হচ্ছে কি? ওকে এইভাবে পশুর মতো মারছেন কেন?
পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে এই দুই বেনি করা সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকাল। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়াল। রূপাকে দেখা মাত্রই যুবকটির বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো দুই পাশে বেনুনি টানা টানা ডাগর মায়াবী চোখ রূপাকে দেখে যুবকটি মুহূর্তেই কথা বলার মতো ভাষা হারিয়ে ফেল। রূপা ছেলেটাকে এইভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হল। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে যাবে তো? পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তাচ্ছিলের নজরে তাকিয়ে ধমকের সুরে বলল, এই মেয়েকে তুমি আর এখানে কি করছ? রূপা ভয় পাওয়া তো দূর, উল্টো তার ওড়নার খুঁটে রাখা পেয়ারাগুলো উঁচিয়ে দেখিয়ে বেশ তেজ নিয়ে বলল, পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না, দিব না আপনাদের। আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কিভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচিয়ে শাসানোর সুরে বলল, এই মেয়ে মুখ সামলে কথা বলো। কলেজের পিচ্চি মেয়ে, কলেজে যাও। বেশি সাহস দেখাতে এসো না গি। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে অপলক তাকিয়ে থাকা সেই যুবক, নাম তার ইশতিয়াক, যে এই এলাকার সব বখাটে পোলাপানের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিয়ে তাকাল। ইশতিয়াক রনির দিকে তাকিয়ে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আর একটা কথা বললে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দিব গো। মুহূর্তে বাকি কয়জন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয় একদম চুপসে গেল। ইশতিয়াক এবার রূপার দিকে তার চোখের সেই কঠিন চাহনিটা বদলে খুব নরম দৃষ্টিতে তাকাল। সে বেশ কৌতূহলী হয়ে আলতো করে জিজ্ঞেস করল, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিলের সাথে বলল, নাম দিয়ে কাম কি? ইশতিয়াক রূপার এমন ঠোঁটকাটা উত্তর শুনে মুগ্ধতার আবেশে মাথা নেড়ে বলল, তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা এবার কোমরে হাত দিয়ে তরবর করে বলে উঠল, এইটা তো সবাই জানে, শুধু আজ আপনি নতুন জানলেন। যাই হোক, শুনুন, মানুষকে এভাবে মারা একদম ভালো কাজ না। কোনো মানুষকে মারার অধিকার কারো নেই। তাই সাবধান করছি, এইভাবে আর কাউকে মারবেন না। এইটুকুই বলার ছিল, এখন আসি, কলেজের দেরি হয়ে যাচ্ছে গি। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গটগট করে ঘুরে যেতে নিলে পিছন থেকে ইশতিয়াক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিছ? কথাটা শোনামাত্রই রূপা চট করে ঘুরে ইশতিয়াকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী ঘ্যাচ দাঁতটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। তার সেই মুক্তোজরা হাসিতে যেন মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের শনশন শব্দ থমকে গেল। ইশতিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতেই নিজের চেনা জগতটা একদম ভুলে গেল। রূপা ইশতিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষ কি ঝড় তুলতে পারে? স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারে না আগে। বলেই রূপা তার ওড়নার খুঁটে পেয়ারাগুলো সামলে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেল। ইশতিয়াক পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তেই বিড়বিড় করে বলল, এই মেয়েটাকে আমার চাই, যেভাবেই হোক। বলেই সে তার সাঙ্গপাঙ্গদের দিকে খুনে চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা। ওর সব ডিটেইলস আমার চাই আজকের মধ্যে গু। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত এসে দরজা খুলে দিলেন। কিন্তু দরজা খোলা মাত্রই শিলা রহমান সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তিনি যেন কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললেন, পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমানও রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে সামনে তাকিয়েই থমকে গেলেন, তার পা যেন সেখানেই মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে রজনী রহমানের চোখ থেকে দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। গল্পের নাম বাঁধনরূপের অধিকারী। লেখিকা সুমি চৌধুরী।